শুধু তোমাকেই চেয়েছি। পর্ব 1। জান্নাত। পৌরুষালী নগ্ন দেহের নিচে লেপ্টে আছে একটি মেয়ে দীর্ঘ রতিক্রিয়ার ফলে ক্লান্ত দুজনেই। চোখ বন্ধ করে একে অপরের সাথে মিশে আছে দুজন। কিছুক্ষণ এভাবে শুয়ে থেকে যুবকটি উঠে ওয়াশরুমে চলে যায়, ঘন্টা খানিক পর শাওয়ার নিয়ে কোমরে একটি তোয়ালে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ফর্সা শরীরে পানির ফোঁটাগুলো চিকচিক করছে, কপালে ছোট ছোট চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, মারাত্মক আকর্ষণীয় লাগছে পুরুষটিকে। মেয়েটি ততক্ষণে উঠে বসে, সে একদৃষ্টিতে ওই পুরুষালী দেহের দিকে তাকিয়ে থাকে, তার চোখে আবারও ওই পুরুষটিকে পাবার কামনা জাগে। সে উঠে পুরুষটিকে জড়িয়ে ধরে, সাথে সাথে পুরুষটির চোখে অগ্নি শর্মা জ্বলে ওঠে। এক ধাক্কা দিয়ে মেয়েটিকে নিজের থেকে সরিয়ে দেয় আর দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট টাচ মি। মেয়েটি অবাক হয়ে বলে, কিন্তু জাভিয়ান, আমরা তো সারা রাত একসাথেই ছিলাম, তাহলে এখন কি হলো তোমার? জাভিয়ান মেয়েটির মুখ চেপে ধরে বলে উঠে, ডোন্ট কল মি বাই মাই নেম ইন অ্যান অ্যাংরি টোন, কল মি স্যার। আর তুই ইচ্ছায় এসেছিস আমার সাথে বেড শেয়ার করতে, আমি যাইনি। আর এই জাভিয়ান ভেরোস একবার যাকে স্পর্শ করে দ্বিতীয়বার তার দিকে ফিরেও তাকায় না। এই বলে মেয়েটিকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর টাকার বান্ডিল ছুঁড়ে দেয় মেয়েটির মুখে এবং বলে, যা, আর আমার সামনে তোর এই চেহারা দেখাবি না। মেয়েটি জাভিয়ানের সামনে এসে দাঁড়ায় আর বলে, প্লিজ জাভিয়ান, আমার সাথে এমন করো না, আমি তোমাকে ভালোবাসি। টাকার জন্য আমি তোমার কাছে আসিনি, টাকার আমার বাবার কম নেই, আমি শুধু তোমাকে চাই, ভালোবাসি তোমাকে। জাভিয়ান, বুঝার চেষ্টা করো। জাভিয়ান তাচ্ছিল্য হেসে বলে ওঠে, তোদের মতো মেয়েদেরকে বড় জোর বেড পার্টনার বানানো যায়, আর ভালোবাসা, এই নির্ঝর চৌধুরী কখনো কাউকে ভালোবাসবে না, ভালোবাসার মতো নিম্ন কিছুতে জোড়াবে না। এই জাভিয়ান ভেরোস, আশা করি বুঝতে পেরেছিস, এবার যা আমার চোখের সামনে থেকে। মেয়েটি আর কিছু বলে না, চোখের পানি মুছতে মুছতে চলে যায় সেখান থেকে। আর মনে মনে বলে, আমি তো তোমাকে আমার করবই জাভিয়ান ভেরোস। জাভিয়ান ভেরোস একজন আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়া কিং এবং সফল বিজন্যাসম্যান, যার নাম ডাক দেশ বিদেশে ছড়িয়ে আছে, যাকে দেখলে সবাই ভয় কাঁপে, দেখতে একদম বলিউড নায়কদের মতো। উচ্চতা প্রায় 6 ফুটের মতো, খুব ফিট এবং অ্যাথলেটিক। মাসল শরীর, বিশেষ করে বাহু এবং চেস্টের মাংপেশি স্পষ্ট। চোখ গাঢ় বাদামি, গভীর এবং আকর্ষণীয়। নাক সোজা এবং প্রপোর্শনেট, গায়ের রং একদম ফর্সা, ঠোঁটের উপরিভাগে একটা কালো কুচকুচে তিল, যাতে ওকে আরও মারাত্মক লাগে। সব মেয়েদের ক্রাশ, কিন্তু সে মেয়েদের শুধু তার রাতের সঙ্গী বানায়, প্রতিদিন রাতে নৃত্য নতুন মেয়েতে মজে থাকে, মেয়েদেরকে সে ভোগের সামগ্রিক মনে করে, আর যাকে একবার স্পর্শ করে দ্বিতীয়বার তার দিকে ফিরেও তাকায় না, মেয়েদের তার হাতের ময়লা ভাবে। তার এই পৃথিবীতে একমাত্র দাদি ছাড়া কেউ নেই, দাদিই তার সব, তবে তার আলাদা একটা ফ্ল্যাট আছে, ওইখানেই তার নৃত্য রাতের কাজ সম্পন্ন করে। আর যে মেয়েটির সাথে আজ রাত কাটিয়েছে, সে বিখ্যাত বিজনেসম্যান হিয়ান শিকদারের মেয়ে লিজা শিকদার, রাগী, জেদি এবং অহংকারী মেয়ে। সে যা চাইবে তাকে সেটাই দিতে হবে। একদিন একটা পার্টিতে সে জাভিয়ানকে দেখতে পায়, আর সেই থেকেই জাভিয়ানকে পেতে উঠে পড়ে লেগেছে, আর আজ তার সাথে বেড শেয়ার করেছে। মনে করেছে একবার দুজন একসাথে হলে ভুলিয়ে বালিয়ে তাকে নিজের করে নেবে, তবে সে নির্ঝরকে চিনতে ভুল করেছে। সে তো আর জানে না জাভিয়ান ভেরোস কতটা ডেঞ্জারাস। লিজা চলে যেতেই জাভিয়ান তার অর্ধনগ্ন শরীরেই বেকনিতে গিয়ে দাঁড়ায় আর ঠোঁটের কোনায় বাঁকা হাসি ঝুলিয়ে বলে, এই জাভিয়ান ভেরোসের জীবনে পার্মানেন্টলি কোনো মেয়ে আসতে পারবে না, এই জাভিয়ান আসতে দেবে না, শুধু এক রাতের জন্য অতিথি হিসেবে আসবে। এই বলে এক দীর্ঘশ্বাস ফেলে, কোনো কারণে তার এই একাকিত্ব নারীদের প্রতি তার বাজে ধারণা, এত বিতৃষ্ণা। হঠাৎ জাভিয়ানের ঠোঁটের হাসি মিলিয়ে যায় এবং রুক্ষ স্বরে বিড়বিড় করে বলে, আমার রাগেই শহর কাঁপে, আমার নামে ভয়, আমি ভাঙ্গি, আমি শাসন করি, দয়া আমার নয়। অন্যদিকে ঘন কালো হাঁটু অবধি লম্বা কেশ, ডাগর ডাগর আঁখি, সরু ঠোঁটের অধিকারিণী একটি মেয়ে চোখের পানি ফেলছে, ফলস্বরূপ তার ঠোঁটের পাশে কালো কুচকুচে তিলটায় পানি চিকচিক করছে। মেয়েটি মারাত্মক সুন্দরী, উচ্চতায় 5 ফুট 3 ইঞ্চি, ফর্সা, গায়ের রং এক কথায় অপ্সরা, কিন্তু এই অপ্সরার চোখে পানি যেন নিত্যদিনের সঙ্গী। মেয়েটির নাম পদ্মারূপা, বাবা মা নেই, মামা বাড়িতেই তার বাসস্থান। এইবার সে কলেজে উঠেছে, যদিও তার মামি সেতারা বেগম নিষেধ করেছিলেন, কিন্তু তার মামা রিয়াদুল ইসলাম ভর্তি করিয়েছে এই বাড়িতে। একমাত্র তার মামাই তাকে ভালোবাসে, বাকিরা তাকে একদম সহ্য করতে পারে না, তাকে কষ্ট দিয়ে কথা বলে বাড়ির সমস্ত কাজ তাকে দিয়ে করাই তার মামি সেতারা বেগম। একটু 19 থেকে 20 হলেই তাকে মারধর করেন আর মৃত মা বাবা নিয়ে কথা বলে। এসবি ভাবছিল, হঠাৎ কেউ এসে পদ্মারূপার চুলের মুঠি ধরে টান দেয়, ব্যথায় চোখ খিচে বন্ধ করে নেয় পদ্মারূপা। পদ্মারূপাকে চুলের মুঠি ধরে তার মামি সেতারা বেগম বলে। সেতারা বেগম পদ্মারূপার চুলের মুঠি ধরে বলে, অপা মুখপুরি, এইখানে দাঁড়িয়ে গায়ে হাওয়া লাগানো হচ্ছে, ঘরে যে এত এত কাজ পড়ে আছে সেগুলো কে করবে?
তোর মরা মা বাবা এসে করে দিয়ে যাবে কাজগুলো। পদ্মারূপা এইবার বলে উঠে, মামি যা বলার আমাকে বলো, আমার মৃত মা বাবাকে নিয়ে কিছু বলো না দয়া করে। সেতারা বেগম এবার আরো রেগে যায়, চুলের মুঠি আরো শক্ত করে টেনে ধরে আর বলে, আমার মুখে মুখে তর্ক করছিস, মা বাবাকে খেয়ে এখন আমাদের ঘাড়ে এসে অন্য ধ্বংস করছিস, আবার আমার মুখের উপর কথাও বলছিস। আজ সারাদিন কোনো খাবার পাবি না, না খেয়েই থাকবি আজ তুই। এই বলে পদ্মারূপাকে ছেড়ে সেতারা বেগম চলে যায় রুম থেকে। পদ্মারূপা উঠে ধীরে ধীরে রুমের বাহিরে চলে আসে এবং নিজের মতো কাজ করতে থাকে। এখন আর সে কষ্ট পায় না, কারণ কষ্টে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট কি? এসব সহ্য করতে করতে এখন সে পাথরে পরিণত হয়ে গেছে, কারো কথায় আর তার গায়ে লাগে না। তবে মা বাবার কথা মনে হলে সে কাঁদে, মা বাবার ছবি বুকে জড়িয়ে ধরে কাঁদে। মা বাবা থাকতে তার জীবন ছিল স্বপ্নের মতো, কিন্তু সেই সুখ আল্লাহ তাআলা বেশিদিন রাখলেন না। তার মা বাবাকে নিয়ে তাকে এই নিষ্ঠুর দুনিয়াতে এতিম বানিয়ে দিয়েছেন। তিনি কি জানেন না এই দুনিয়া এতিমের জন্য নয়? তাহলে কেন তাকে এভাবে একা করে দিল? তার মা বাবার সাথে কেন নিয়ে গেল না তাকে? এইসব ভেবে প্রতি রাতে পদ্মারূপা কাঁদে। পদ্মারূপা কাজ শেষ করে রুমে আসে। আজ তার কলেজের প্রথম দিন। সেতারা বেগম তাকে শর্ত দিয়েছিল কলেজে যেতে হলে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে তারপর যেতে হবে, নয়তো তাকে কলেজে যেতে দেবে না। পদ্মারূপাও মাথা নেড়ে তার শর্তে সায় জানায়, কারণ সে পড়তে চায়, তার স্বপ্ন সে পূরণ করতে চায়। পদ্মারূপা একটা সাদা রঙের চুড়িদার পরে নেয়, চুলগুলো কুপা করে নেয় এবং মাথায় ওড়না জড়িয়ে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। জাভিয়ান রেডি হচ্ছিল, তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিয়ে দেখতে পায় তার দাদিমা ফোন করেছে। মুচকি হেসে ফোনটা হাতে নেয়, রিসিভ করে কানে ধরে হ্যালো বলতেই অপাশ থেকে তার দাদি রেবেকা বেগম বলে ওঠেন, দাদু ভাই তুই কি আজ এই বাড়ি আসবি না? জাভিয়ান বলে, হুম দাদি আসবো, অফিসে জরুরি একটা কাজ আছে, তা সম্পন্ন করেই আসব। জাভিয়ানের কথা শুনে রেবেকা বেগম খুশি হন এবং জাভিয়ানকে বলে, আচ্ছা সাবধানে আসিস, এখন আমি রাখছি। এই বলে ফোন কেটে দেয়। জাভিয়ান রুম থেকে বেরিয়ে সোজা নিজের গাড়িতে গিয়ে বসে। জাভিয়ানকে গাড়িতে বসতে দেখে রোহান বলে ওঠে, স্যার আগে কোথায় যাবেন? জাভিয়ান বাঁকা হেসে বলে, তার কাছে নিয়ে চলো, আগে তার সাথে হিসাব নিকাশ শেষ করে নেই, তারপর অন্য কোথাও। রোহানও হেসে গাড়ি স্টার্ট দেয়। রোহান জাভিয়ানের সবসময়ের সঙ্গী, বলতে গেলে ছায়াসঙ্গী। জাভিয়ান রোহানকে ছোট ভাইয়ের মতোই দেখে। জাভিয়ানের গাড়ি এসে থামে জঙ্গলের ভিতরে একটা অদ্ভুত বাড়ির সামনে। বাড়িটা দেখতেই কেমন ভয়ঙ্কর ভুতুড়ের মতো লাগছে। রোহান যতবার এখানে আসে ততবার তার ভয় পরাণ কাঁপে, মনে হয় যেন দম বন্ধ হয়ে মরে যাবে, কিন্তু জাভিয়ানের ভয় কিছু বলে না। জাভিয়ান শুকনো পাতার মর্মর শব্দে যেন আরো ভয়ঙ্কর লাগছে। জাভিয়ান ঢুকে পড়ে তার বেসমেন্টের গোপন রুমে। সেখানে একটা লোককে বেঁধে রাখা হয়েছে। জাভিয়ান গিয়ে সেই লোকটার সামনে চেয়ার টেন বসে। লোকটা জাভিয়ানকে দেখে ভয় একদম সিটিয়ে যায়, হাত পা কাঁপতে শুরু করে। জাভিয়ান লোকটার অবস্থা দেখে বাঁকা হাসে আর বলে, এই জাভিয়ান, ভেরোসের সাথে পাঙ্গা নেওয়া তাই না? পাঙ্গা যেহেতু নিয়েছিস তার শাস্তি তো ভোগ করতেই হবে তোর। এই বলে লোকটার মুখে ফুটন্ত গরম পানি ছুঁড়ে মারে। লোকটা এক বিকট আওয়াজে চিৎকার করে ওঠে আর জাভিয়ান পৈশাচিক হাসিতে মেতে উঠে। লোকটা কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমি আর কখনো এমন করব না, আমার জান ভিক্ষা দিন প্লিজ। জাভিয়ান লোকটার গায়ে ছুরি দিয়ে আঘাত করতে করতে বলে ওঠে, আমার সাথে পাঙ্গা নেওয়ার আগে মনে ছিল না তোর এই কথা? এই জাভিয়ান, ভেরোসের সাথে কথা নড়চড় করলে এর পরিমাণ কতটা খারাপ হতে পারে তা আগে ভাবিসনি। এই বলে জাভিয়ান লোকটার পেট বরাবর ছুরি দিয়ে একের পর এক আঘাত করতে থাকে। লোকটা মৃত্যুর কোলে ঢলে পড়ে, আর তখনই জাভিয়ান থামে, রক্তমাখা ছুরিটা ছুঁড়ে ফেলে দেয় এবং একটা গার্ডকে উদ্দেশ্যে করে বলে, ওকে ব্লাডফ্যাং এর কাছে দিয়ে এসো, আজকের জন্য তার খাবার। ব্লাডফ্যাং খুশি হবে তার খাবার দেখে। ব্লাডফ্যাং জাভিয়ানের সুইমিং পুলের হাঙর, যেখানে চারদিক দিয়ে লোহার বেড়া দিয়ে সেই হাঙরকে রাখা হয়েছে। যতগুলো লোককে সে খুন করেছে সবগুলো ওই হাঙরের পেটে গিয়েছে, যার নাম জাভিয়ান ব্লাডফ্যাং রেখেছে। জাভিয়ান তার রক্ত মাখা হাত পরিষ্কার করে সেই বেসমেন্ট থেকে বেরিয়ে যায়, সাথে রোহানও বেরিয়ে আসে। রোহান ভয়ে চুপসে আসে, যদিও তার এতে অভ্যাস হয়ে গেছে, তবে চোখের সামনে এমন দৃশ্য দেখে কার না ভয় লাগবে। পদ্মারূপা কলেজে আসতেই একটা মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে পদ্মারূপাকে। পদ্মারূপা মুচকি হাসে, সেও জড়িয়ে ধরে তার প্রাণপ্রিয় বান্ধবী আমরিনকে। আমরিন আর পদ্মারূপা দুইজন বেস্ট ফ্রেন্ড, একে অপরের প্রাণ বলতে গেলে। আমরিন পদ্মারূপাকে বলে উঠে, কিরে পদ্ম, এত দেরি হলো কেন আসতে? আর তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? পদ্মারূপা কিছু বলতে যাবে, তখনই আমরিন আবারও বলে উঠে, নিশ্চয় ওই মহিলা আজ কিছু খেতে দেয়নি, তাই তো? আমার মাঝে মাঝে মন চায় ওই মহিলাকে খুন করে আসতে, বিয়াদব ডাইনি মহিলা।
পদ্মারূপা মলিন হাসে, জানে আমরিন তাকে একটু বেশিই ভালোবাসে, তাই তো তার কষ্ট এই মেয়েটা সহ্য করতে পারে না। পদ্মারূপা আমরিনকে বলে, না রে তেমন কিছু না, চল ক্লাসে যাই। আমরিন বলে, আমার সাথে এখন ক্যান্টিনে যাবি, কিছু খেয়ে তারপর ক্লাসে যাব। আমি কোনো কথাই শুনতে চাই না তোর, চল আমার সাথে। পদ্মারূপাকে আর কোনো কথা বলতে না দিয়ে হাত ধরে টানতে টানতে ক্যান্টিনের দিকে নিয়ে যায় আমরিন। সবাই কেমন অদ্ভুত নজরে তাকিয়ে আছে ওদের দিকে। আমরিন পদ্মারূপাকে খাইয়ে তারপর ক্লাসে যায়। ক্লাস শেষে দুজন কলেজ থেকে বেরিয়ে আসে। আমরিন পদ্মারূপার থেকে বিদায় নিয়ে চলে যায় আর পদ্মারূপা হাঁটতে শুরু করে। কলেজ থেকে তার মামার বাসায় যেতে প্রায় 30 মিনিট লাগে। প্রতিদিন সে হেঁটেই যাওয়া আসা করে, যে ঠিকমতো খেতে পায় না তার জন্য গাড়ি দিয়ে চলাফেরা করা নিতান্তই বিলাসিতা ছাড়া কিছুই না। পদ্মারূপা একটা দীর্ঘশ্বাস ফেলে হাঁটা শুরু করে। রাতে জাভিয়ান আসে সুলতান ভিলায়। তার দাদুর নাম ছিল সুলতান আর এই ভিলার নাম তার নামেই নামকরণ করা হয়। সুলতান ভিলা কোনো রাজপ্রাসাদের চেয়েও কম নয়। সুলতান ভিলা শহরের কোলাহল থেকে একটু দূরে উঁচু জমির ওপর দাঁড়িয়ে থাকা এক রাজকীয় প্রাসাদের মতো বাড়ি। বাইরে থেকে দেখলেই বোঝা যায় এতে অভিজাত্যের ছোঁয়া লেগে আছে। কালচে ধূসর আর অফ হোয়াইট মার্বেলের মিশেলে তৈরি বিশাল ভবনটা যেন ক্ষমতা আর অভিজাত রুচির নীরব ঘোষণা। ভিলার সামনে লোহার নকশা করা উঁচু গেট খুললেই প্রশস্ত ড্রাইভওয়ে, দুপাশে সারি সারি সাজানো বিদেশি গাছ, নরম হলুদ আলোয় রাতের বেলায় পুরো জায়গাটা রহস্যময় হয়ে ওঠে। দূর থেকেই ভিলাটা যেন নিজের আধিপত্য জাহির করে। ভেতরে ঢুকলেই বিশাল লিভিং হলো। ছাদের উচ্চতা এতটাই বেশি যে শব্দ পর্যন্ত গম্ভীর হয়ে ওঠে। কালো ধূসর আর গাঢ় বাদামি রঙের আধিপত্য সবকিছুতেই অভিজাত্য। মেঝেতে চকচকে মার্বেল, মাঝখানে হ্যান্ডমেড কার্পেট। দেয়ালে ঝুলছে দামি আর্ট পিস আর পুরনো ধাঁচের ফ্রেমে বাঁধানো কিছু রহস্যময় ছবি। একপাশে বিশাল কাচের জানালা, যেখান দিয়ে সূর্যের আলো ঢুকলে পুরো ঘরটা আলোর আর ছায়ার খেলায় ভরে যায়। ভারী পর্দা টানা থাকলে ঘরটা আবার একেবারে গম্ভীর নিঃশব্দ। সুলতান ভিলার ভেতরের সিঁড়িটা আলাদা করে চোখে পড়ার মতো ডার্ক উডেন রেলিং প্রতিটা ধাপে সৌন্দর্য বহন করছে। সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই যেন দেখা মিলে জাভিয়ান ভেরোসের ব্যক্তিগত জগৎ। জাভিয়ানের ঘরটা সবচেয়ে আলাদা। ঘর জুড়ে ন্যূনতম সাজ, কিন্তু প্রতিটা জিনিসই দামি। বড় সাইজের বেড, গাঢ় রঙের বেডশিট, পাশে কাঠের টেবিল আর এক কোণে বড় বুকশেলফ, যেখানে বইয়ের পাশাপাশি রাখা কিছু ফাইল আর লুকানো রহস্য। পুরো ভিলায় এক ধরনের শীতল নীরবতা, যেন দেয়ালগুলোও জাভিয়ান ভেরোসের কঠোর ব্যক্তিত্ব আর অদৃশ্য ক্ষমতার সাক্ষী। এই সুলতান ভিলায় যেন কোনো মানুষ নেই, সবসময় নীরবতায় ছেয়ে থাকে বাড়িটা। শুধু জাভিয়ানের দাদি রেবেকা বেগম এবং হাতে গোনা 2টা সার্ভেন্ট, যাদেরকে রেবেকা বেগমের দেখাশোনা করার জন্য রাখা হয়েছে। অথচ একটা সময় এই বাড়িটা কোলাহলে আনন্দ উৎসবে মেতে থাকত, কিন্তু কিছু মানুষের ভুলের কারণে আজ এই বাড়িটা নিস্তব্ধ নীরব ভূমিতে পরিণত হয়েছে। জাভিয়ান বাড়িতে ঢুকে সোজা চলে যায় তার দাদি রেবেকা বেগমের রুমে। গিয়ে দেখে তার দাদি শুয়ে আছে। তার পাশে গিয়ে বসে রেবেকা বেগম নাতিকে দেখে উঠে বসে এবং মুচকি হাসি উপহার দেয়। বিনিময়ে জাভিয়ানও মুচকি হাসে। এইবার রেবেকা বেগম জাভিয়ানকে বলে, আর কত একা থাকবি দাদু ভাই? এইবার তো একটা বিয়ে করে নিজের জীবনটা গুছিয়ে নে দাদু ভাই। জাভিয়ান কিছু বলে না, দাদির কথায় মৌন রয়। সে জানে এটা তার দাদির রোজকার কথা। এসব শুনতে শুনতে সে অভ্যাস হয়ে গেছে। প্রথম প্রথম রাগ দেখালেও এখন কিছু বলে না, শুধু মৌন থাকে। রেবেকা বেগম জাভিয়ানের এমন মৌনতা দেখে বলে ওঠে, দাদু ভাই বুঝার চেষ্টা কর, সব মেয়েরাই এক নয়। তুমি একজনের কারণে সব মেয়ে জাতিকে এমন দোষী সাব্যস্ত করতে পারো না। সব মেয়েরাই টাকার পাগল হয় না, আর সবাই প্রতারক নয়। তুমি একজনের কারণে গোটা মেয়ে জাতিটাকে ঘৃণার নজরে দেখতে পারো না জাভিয়ান। এটা তোমার ভুল ধারণা। সব মেয়েরা প্রতারক হয় না, সব মেয়েরা বেইমানও হয় না। কিছু মেয়ে ভালোবাসে নিঃস্বার্থভাবে, নিজের সুখের থেকেও প্রিয় মানুষটার সুখকে বড় করে দেখে। ভুল মানুষ পেলে যেমন হৃদয় ভাঙে, তেমনি সঠিক মানুষ পেলে সেই মেয়ের ভালোবাসা হয়ে ওঠে আশ্রয়। আর অনেক মেয়ের কাছে টাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয় ভালোবাসা, সম্মান, নিরাপত্তা, বোঝাপড়া আর মানসিক শান্তি। তাই তুমি সবাইকে এক পাল্লায় মাপতে পারো না জাভিয়ান। হাতের 5 আঙুল যেমন সমান নয়, তেমনি এই পৃথিবীতে সবাই এক হয় না। ভালো খারাপ নিয়েই তো জীবন দাদু ভাই। জাভিয়ান শুনে দাদির কথা কিছুক্ষণ চুপ থেকে বলে, আমি রুমে গেলাম দাদিজান, টায়ার্ড লাগছে, একটু বিশ্রাম নেওয়ার প্রয়োজন। এই বলে রেবেকা বেগমকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই চলে যায় রুম থেকে। রেবেকা বেগম নাতির যাওয়ার দিকে তাকিয়ে হতাশার নিঃশ্বাস ফেলে আর মনে মনে আল্লাহর নিকট দোয়া করেন, যেন তার জাভিয়ানকে আল্লাহ সঠিক বুঝো দান করেন এবং তার জীবনে সঠিক কাউকে পাঠান, যাতে তার নাতির জীবনটা আবার আগের মতো হাসি খুশি হয়ে যায়।
কারণ তার প্রার্থনা করা ছাড়া যে কিছুই করার নেই। জাভিয়ান রুমে আসে, ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দেয় এবং তাচ্ছিল্য হেসে বলে ওঠে, সব নারীই এক বেইমান, প্রতারক এবং চরিত্রহীন। তখনই যেন তাকে কেউ উপহাস করে বলে ওঠে, তাহলে তুমি কি জাভিয়ান ভেরোস, যে নারীকে তুমি চরিত্রহীন বলে আখ্যায়িত করছো সেই নারীকেই তো তুমি রাতের পর রাত ইউজ করছো, তাতে কি তোমার চরিত্রে দাগ লাগছে না? তাহলে কি তুমি এক চরিত্রহীন পুরুষ হিসেবে আখ্যায়িত হচ্ছ না? তোমার আর তাদের মাঝে পার্থক্য কি থাকছে জাভিয়ান ভেরোস? এর কোনো জবাব আছে তোমার কাছে জাভিয়ান ভেরোস? জাভিয়ান যেন এতে চমকে যায়। পদ্মারূপা রাতের সমস্ত কাজ সেরে সবেমাত্র রুমে এসেছে, তার কথামতো তার মামি তাকে কোনো খাবার দেয়নি। পদ্মারূপার মামাও আজ বাড়ি নেয়, ব্যবসার উদ্দেশ্যে চট্টগ্রাম গিয়েছে, থাকলে হয়তো লুকিয়ে হলেও খাইয়ে দিত পদ্মারূপাকে। পদ্মারূপা 3 ঢুক পানি খেয়ে বেকনিতে গিয়ে দাঁড়ায়, আকাশের পানে তাকিয়ে বিড়বিড় করে বলে, বাবা মা কেন আমায় একা করে চলে গেলে? কেন আমায় নিয়ে গেলে না? তোমরা তো ওইখানে ভালোই আছো, তাহলে কেন এই নরকে আমায় রেখে গেলে? আমি যে আর সহ্য করতে পারছি না বাবা মা। জানো বাবা মা, তোমাদের এই ছোট্ট পুতুলটা এখনো না খেয়ে আছে, তোমরা তো আমাকে কখনো না খাইয়ে রাখতে, না আমাকে খাওয়ানোর জন্য আমার পিছনে কত ছুটাছুটি করতে, অথচ আজ তোমাদের পুতুল না খেয়ে কেন আমাকে আগের মতো ছুটাছুটি করে খাইয়ে দিচ্ছ না? কেন বাবা মা? এই বলে পদ্মারূপা কাঁদতে থাকে, তার এই নীরব কান্নার সাক্ষী শুধু রাতের ওই নীরব আকাশ, হালকা মৃদু বাতাস। পদ্মারূপা ওইখানেই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যায়। সকালে হুর ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করে রুম থেকে বেরিয়ে যায় এবং তার দৈনন্দিন কাজে লেগে যায়। তার মামি আর মামাতো বোন আফিয়া এখনো ঘুম থেকে উঠেনি, উঠবে বেলা করে, আর কোনো কিছু তাদের মন মতো না হলেই বকা ঝোকা শুরু করে দেয়। তারা পদ্মারূপাকে কাজের মেয়েই মনে করে। আর পদ্মারূপা এসব মুখ বুঝে সহ্য করে নেয়, কারণ তার যে আর যাওয়ার জায়গা নেই। পদ্মা সব কাজ শেষ করে রুমে আসে, শরীরটা ঘেমে নিয়ে একাকার, তাই শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে পড়ে। জানালা দিয়ে রোদের আলো জাভিয়ানের মুখে পড়তেই বিরক্ত নিয়ে চোখ খুলে তাকায়, ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে, তার একটা জরুরি কাজ আছে, অফিসে যেতে হবে, তাই আর দেরি না করে উঠে পড়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে সাদা শার্ট, তার উপরে কালো ব্লেজার, কালো প্যান্ট, সাথে কালো শুজ, চুলগুলো জেল দিয়ে সেট করা, খুব সুদর্শন লাগছে দেখতে। জাভিয়ানকে যে কোনো মেয়ে দেখলে ক্রাশ খাবে নিশ্চিত। জাভিয়ান বেরিয়ে পড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতেই রেবেকা বেগম বলেন, কোথায় যাচ্ছিস দাদু ভাই? জাভিয়ান, অফিসে জরুরি কাজ আছে দাদিমা, যেতে হবে আমাকে, আর আজ আসবো না, চিন্তা করো না। রেবেকা বেগম বলেন, কিছু খেয়ে যা। জাভিয়ান প্রতিউত্তরে বলে, না দাদিমা, সময় নেই আমার, এখনই যেতে হবে। এই বলে চলে যায় সদর দরজা পেরিয়ে। রেবেকা বেগম তাকিয়ে থাকে শুধু জাভিয়ানের যাওয়ার দিকে। রেবেকা বেগমের খুব খারাপ লাগে, এই বয়সে তাকে যেন একাকিত্ব ঘিরে ধরেছে, তার আর এই একাকিত্ব জীবন ভালো লাগে না, তারও মন চায় তার স্বামী সুলতান ভেরোসের মতো এই দুনিয়ার মায়া ত্যাগ করতে, তবে তার হাতে যে কিছুই করার নেই। তার চেয়েও বেশি চিন্তা হয় জাভিয়ানকে নিয়ে, তার নাতির এই একাকিত্ব কি কখনো গোছবে না, কেউ কি আসবে না তার জাভিয়ানের অন্ধকার জীবনে আলো হয়ে? এসব ভেবে ভেবেই তিনি এক দীর্ঘশ্বাস ফেলেন। 10টায় জাভিয়ান অফিসে আসে, অফিসের সবাই জাভিয়ানকে দেখে ভয় হাত পা কাঁপতে শুরু করে, তাদের জাভিয়ানকে ভীষণ ভয় পায়, তারা ভয় ভয় কাজ করতে থাকে, যদি কোনো ভুল হয় তাহলে যে তাদের নিস্তার নেই। জাভিয়ান নিজের কক্ষে চলে যেতেই সবাই হাঁফ ছেড়ে বাঁচে, আর কিছু কিছু মেয়েরা জাভিয়ানের যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে, সামনে সামনে তাকানোর তো সাহস নেই, তাই পিছনেই দেখে। জাভিয়ান কিছু দিন ধরে বুঝতে পারছে তার অফিসের কিছু ডকুমেন্ট কেউ চুপি চুপি অন্য কোথাও ফাঁস করছে, যার কারণে আজ তার অফিসে আসা, নয়তো এইসব কিছু ম্যানেজার ইলিয়াস হোসেন সামলায়। তিনি খুব ব্যস্ত এবং খুব ভালো একজন লোক, তাকে জাভিয়ান অনেক বিশ্বাস করেন, কিন্তু তিনি এই সমস্যাটা সমাধান করতে পারছে না, তাই আজ জাভিয়ান আসছে। সব সিসিটিভি ফুটেজ চেক করে, তাতে সন্দেহজনক কিছু না থাকলেও জাভিয়ানের জহুরি চোখ কিছু একটাতে আটকে যায়, সাথে সাথেই জাভিয়ানের ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠে, কাউকে ফোন করে কিছু একটা বলে ফোন রেখে দেয় এবং ইলিয়াস হোসেন অবাক হয়ে চেয়ে থাকে জাভিয়ানের দিকে। এইবার জাভিয়ান বলে, আপনি গিয়ে আপনার কাজ করুন, যা করার আমি করছি। ইলিয়াস হোসেন মুচকি হাসি উপহার দিয়ে কক্ষ ত্যাগ করে। জাভিয়ান এবার বাঁকা হেসে বলে ওঠে, ঘুঘু দেখেছ, তবে ফাঁদ দেখনি বাছা ধন, এইবার তোমার মরণের ক্ষণ ঘনিয়ে এলো। এই বলে জোরে জোরে হেসে উঠে। অন্যদিকে কলেজ শেষে পদ্মারূপা আর আমরিন হাঁটছে। আমরিন বলে, কাল তো নবীন বরণ অনুষ্ঠান, সবাই শাড়ি পরে আসবে, তুই শাড়ি পরবি না পদ্ম? পদ্মারূপা বলে, আমি আর শাড়ি ঠিকমতো পরনের জামাই পাই না, আবার শাড়ি পাবো কোথায় রে?
আমরিনের পদ্মারূপার কথা শুনে খুব খারাপ লাগে, পদ্মারূপার কষ্ট যে তার সহ্য হয় না। আমরিন সাহায্য করতে চাইলেও পদ্মারূপা তা চায় না, সে চায় না কারো কাছে নিচু হতে, সে চায় না তার অসহায়ত্ব নিয়ে কেউ তাকে দয়া করুক। আমরিন যদিও বলেছিল তুই আমার ফ্রেন্ড, একে অপরের বিপদে পাশে থাকা এটাই তো সত্যিকারের ফ্রেন্ডের ভালোবাসা, এটাকে দয়া বলে না। তবে পদ্মারূপা এসব মানতে নারাজ, সে যেমন আছে তাতেই সে সন্তুষ্ট, কারণ অল্পে যে তুষ্ট মহান আল্লাহ তার উপরেই সন্তুষ্ট। দুজনেই বিদায় নিয়ে চলে যায়, তবে আমরিনের মন খারাপ, কারণ সবাই শাড়ি পরে আসবে আর পদ্মারূপা আসবে না, এতে সে ভীষণ মন খারাপ করেছে। রাতে আমরিন নিজের রুমে বসে আছে, হঠাৎ কিছু একটা মনে করে, তার আলমারি ঘাঁটতে থাকে, সেখানে একটা শাড়ি খুঁজে পায়। শাড়িটা তার মায়ের খুব যত্ন সহকারে রেখেছিল, শাড়িটা মায়ের স্মৃতি হিসেবে লাল পাড়ের সাদা শাড়িটা, মাঝে মাঝে পাথর বসানো, খুব সুন্দর শাড়িটা। অনেক আগের হলেও যেন শাড়িটা দেখতে একদম নতুনের মতো লাগছে। এই শাড়িটার কথা তার মনেই ছিল না, হঠাৎ মনে হতেই বের করল। শাড়িটা নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে ঘ্রাণ টেনে নেয়, যেন এখনো শাড়িটাতে তার মায়ের ঘ্রাণ লেগে আছে। শাড়িটাকে বুকে জড়িয়ে ধরে, তার মনে হচ্ছে সে তার মাকেই জড়িয়ে ধরে আছে। অজান্তেই পদ্মারূপা মা মা বলে কান্না করতে থাকে। অন্ধকার রুমে কেউ একজন হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে আর বারবার সে শব্দ করে যাচ্ছে, ছাড়া পেতে চাইছে, কিন্তু এই বন্দি থেকে যে সে আর মুক্তি পাবে না, এই বন্দি অবস্থা থেকেই তার উপরে চলে যেতে হবে। তার যে উপরের টিকিট কাটা হয়ে গেছে এটা বুঝতে পেরেই এখন তার আফসোস হচ্ছে। জাভিয়ান সেই অন্ধকার রুমে ঢুকে কোনো কথা না বলেই লোকটার বুক বরাবর 3টা বুলেট ছুড়ে দেয়, আর সাথে লোকটা ঢলে পড়ে চিৎকার করার সুযোগটুকুও পায়নি। ওই সময় যখন সিসিটিভি ফুটেজ চেক করছিল, তখন আসিফের ব্যবহার কিছুটা সন্দেহজনক থেকে জাভিয়ানের নিকট, তাই সে আসিফকে তুলে এনেছিল আর রোমানকে দিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সে ভয়ে সত্যি কথা বলে দেয়। যাকে এই মুহূর্তে মারা হয়েছে তারই নাম আসিফ, প্রায় 1 বছর যাবৎ জাভিয়ানের অফিসে কাজ করছে, কিন্তু তার লোভের কারণে আজ তার মৃত্যু হলো। কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। তো আসিফের বেলায়ও তেমন হলো, কারণ জাভিয়ানের কাছে কোনো অপরাধী অপরাধ করে টিকে থাকতে পারে না, তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। জাভিয়ান চলে যায় তার বাগান বাড়িতে, কারণ আজ রাতে সে অন্য দুনিয়ায় নিজেকে ভাসাবে। কি হাস্যকর ব্যাপার তাই না, যেই মেয়ে জাতিকে সে বিয়ে করবে না বলে যাতা বলে অপমান করে, আর প্রতি রাতে সে সেই নারীতেই মজে থাকে। অথচ এটা ভাবে না যে মেয়েরা তো কোনো পুরুষের স্পর্শেই অপবিত্র হয়, তাহলে এখানে শুধু নারীকেই কেন দোষারোপ করা হয়, পুরুষকে কেন নয়? পরদিন সকালে পদ্মারূপা ঘুম থেকে উঠে নামাজ পড়ে প্রতিদিনকার মতো কাজে লেগে যায়। কাজ শেষ করে রুমে আসে, দেখে আমরিন ফোন করেছে। আমরিনের সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে দিয়ে ওয়াশরুমে চলে যায়, আর শাড়ি পরে যাবে এটাও বলে দেয়, তা না হলে আমরিনেও শাড়ি পরে আসবে না। পদ্মারূপা ওয়াশরুম থেকে এসে সুন্দর করে শাড়িটা পরে নেয়, চুলগুলো ছেড়ে রাখে, চোখে একটু কাজল পরে নেয়, ব্যাস এতটুকুই, কারণ পদ্মারূপার যে সাজার মতো কিছুই নেই তার কাছে। কিন্তু এই সাধারণ সাজেই পদ্মারূপাকে অসম্ভব সুন্দরী লাগছে। পদ্মারূপা কিছু না খেয়েই শুধু একটু পানি খেয়ে বেরিয়ে যায় বাসা থেকে, কারণ তার মামির অনুমতি ছাড়া খেতেও পারবে না, আর তার মামি এখনো উঠেনি। রাতের খাবার থাকলে সেদিন খেয়ে যেতে পারে, নয়তো না খেয়েই যেতে হয়। আজ আর রাতের বেঁচে যাওয়া খাবার ছিল না, তাই না খেয়েই যেতে হচ্ছে। কলেজে আসতেই আমরিন দৌড়ে তার কাছে আসে। আমরিন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে পদ্মারূপার দিকে, তা দেখে পদ্মারূপা বলে, কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আমাকে কি দেখতে খারাপ লাগছে? আমরিন পদ্মারূপার কথায় মুচকি হেসে বলে, একদম খারাপ লাগছে না, তোকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে, তুই তো এমনিতেও সুন্দরী, আর শাড়িতে তোকে মাশাআল্লাহ অনেক কিউট লাগছে। আমি বলে বুঝাতে পারবো না, আমি যদি ছেলে হতাম বিশ্বাস কর তোকেই বিয়ে করতাম। আমরিনের কথা শুনে পদ্মারূপা হেসে দেয় এবং বলে, হয়েছে, এবার তোকেও ভীষণ সুন্দর লাগছে রে। এবার চল ভিতরে যাই। দুজন কলেজের ভিতর প্রবেশ করে। কলেজটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আজ যেন মেয়েরা প্রয়োজনের চেয়েও বেশি সেজে এসেছে, আর বারবার শুধু গেইটের দিকে তাকাচ্ছে। তা দেখে পদ্মারূপা বলে, কিরে আমরিন, এরা এত সেজে এসেছে কেন? আর বারবার গেইটের দিকেই বা কেন তাকাচ্ছে? আমরিন অবাক হয়ে বলে, কি বলছিস তুই, কিছু জানিস না? পদ্মারূপা, কি জানবো? আর কি জানার কথা বলছিস আমায়? আমরিন বলে, আরে আজ জাভিয়ান ভেরোস আসবে, বিশিষ্ট শিল্পপতি, দেখতে খুব সুদর্শন, সব মেয়েদের ক্রাশ, এক কথায় সব মেয়েরা উনার জন্য পাগল। বলতে গেলে তিনি আজ আমাদের কলেজে আসবে, তাই তো সব মেয়েরা আজ এরকম ভাবে এত সেজে গুজে এসেছে যাতে জাভিয়ান ভেরোসকে ইমপ্রেস করতে পারে। পদ্মারূপা এসব শুনে শুধু ওহ বলে, যেন এতে তার কোনো আগ্রহ নেই। আমরিন আর কিছু বলতে যাবে, তখনই গেইটের সামনে 2টা গাড়ি এসে থামে।
সবাই গেইটের দিকে তাকায়, মেয়েরা তো খুশিতে গদগদ হয়ে যাচ্ছে। আমরিন বলে, এসে গেছে জাভিয়ান ভেরোস। পদ্মারূপাও তাকায় সেদিকে। দেখতে পায় একটা গাড়ি থেকে কালো পোশাকধারী 4টা লোক নেমে আসে, অপর গাড়ি থেকে ছেলে নেমে আসে। ছেলেটা দেখতে ভালোই সুদর্শন, ফর্সা গায়ের রং, খোঁচা খোঁচা দাড়িতে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে ছেলেটাকে। সে আর কেউ না, রোহান। রোহান বেরিয়ে জাভিয়ানের কাছের দরজাটা খুলে দেয়। জাভিয়ান বেরিয়ে আসে। কালো শার্ট, সাথে নেভি ব্লু ব্লেজার, কালো শুজ, কালো চশমা, চোখে চুলগুলো জেল দিয়ে সেট করা, মারাত্মক সুদর্শন লাগছে। সব মেয়েরা তো হা করে তাকিয়ে আছে, পারে না গিলে খেয়ে ফেলতে। জাভিয়ান এটিটিউডের সাথে হেঁটে স্টেজে আসে, তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পদ্মারূপা বিড়বিড় করে বলে, এত দেখছি পুরাই কানা। আমরিন শুনে বলে, কি বললি তুই? এত সুন্দর সুদর্শন পুরুষটাকে তুই কানা বানিয়ে দিলি? পদ্মারূপা বলে, কানাই তো দেখছিস না, কালো চশমা চোখে দিয়েছে, কানারাই তো চোখে কালো চশমা পরে। আমরিন পদ্মারূপার কথা শুনে ফিক করে হেসে দেয়। কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। পদ্মারূপার এসব ভালো লাগছে না, এত লোকজনের হই হুল্লোড়ে পদ্মারূপার মাথা ধরে আসছে। তাই পদ্মারূপা আমরিনকে কিছু না বলেই সেখান থেকে উঠে ভিড় ঠেলে বেরিয়ে আসে খোলা জায়গায়। কলেজে একটা বকুল ফুলের বড় গাছ আছে। বকুল ফুল পদ্মারূপার ভীষণ পছন্দের। পদ্মারূপা বকুল গাছের নিচে যায় এবং বসে কিছু ফুল কুড়িয়ে নিয়ে তা নাকে কাছে ধরে, চোখ বন্ধ করে ঘ্রাণ টেনে নেয়। জাভিয়ান স্টেজে চেয়ারে বসে ছিল, আশেপাশে তাকিয়ে দেখছিল। হঠাৎ এক জায়গায় তার চোখ আটকে যায়। তার হার্ট দ্রুতগতিতে বিট করছে আপনা আপনি। তার হাত চলে যায় বুকের বা পাশে, সেখানটায় জোরে চাপ দিয়ে ধরে। কেমন চিনচিন ব্যথা করছে মনে হচ্ছে, কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। সে সেদিকেটায় নেশাগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকে। এক মুহূর্তের জন্য সেখান থেকে নিজের দৃষ্টি সরাতে পারছে না, যেন তার নেশা হয়ে গেছে আর তার সামনেই সেই নেশা। জাভিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে পদ্মারূপার দিকে। তার চোখে কালো চশমা থাকায় কেউ বুঝতেও পারছে না জাভিয়ান কোথায় তাকিয়ে আছে। জাভিয়ান বুকে হাত দিয়েই বিড়বিড় করে বলে ওঠে, কে তুমি? সুকন্যা, এই মাফিয়া জাভিয়ান ভেরোসের বুকে ঝড় তুলেছ তুমি? তো সাধারণ কোনো মেয়ে নও। কে তুমি? কে? রোহান জাভিয়ানের দিকে তাকিয়ে আছে। রোহান বুঝার চেষ্টা করছে ভাভিয়ান কোন দিকে বার কার দিকে তাকিয়ে আছে, কিন্তু কালো চশমা থাকার কারণে বোঝা যাচ্ছে না। রোহান বুঝে পায় না এই কালো চশমা কেন স্যার পরে। জাভিয়ানের নড়চড় না দেখে কয়েকবার ডাক দেয়, কিন্তু জাভিয়ান যেন এই দুনিয়ায় নেই, মনে হচ্ছে অন্য কোনো জগতে চলে গেছে। হঠাৎ জাভিয়ান দাঁড়িয়ে যায় এবং সেখান উঠে কাউকে কিছু না বলেই হনহন করে চলে যায়। পিছু পিছু রোহানও যায়। কেউ কিছু বুঝতে পারছে না। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে, কেউ কিছু বলার সাহস পায় না। জাভিয়ান গাড়িতে গিয়ে উঠে বসে, গার্ডটোরাও যায়। রোহান গিয়েই জিজ্ঞেস করে, স্যার হঠাৎ এসে পড়লেন যে, কোনো সমস্যা? জাভিয়ান চুপ থাকে, কিছু বলে না। রোহান বুঝতে পারে তার স্যার কোনো কারণে রেগে আছে, তাই আর কোনো কথা বাড়ায় না। গাড়ি স্টার্ট দেয়। জাভিয়ান হেলান দিয়ে চোখ বন্ধ করে নেয়। চোখের সামনে ভেসে ওঠে একটা ছেলের সাথে পদ্মারূপা হেসে হেসে কথা বলার দৃশ্য। পদ্মারূপা যখন ফুলের ঘ্রাণ নিতে ব্যস্ত আর জাভিয়ান পদ্মারূপাকে দেখতে ব্যস্ত, তখনই একটা ছেলে এসে দাঁড়ায় পদ্মারূপার সামনে এবং কথা বলতে থাকে। ছেলেটা পদ্মারূপার ক্লাসেরই, একসাথেই পড়ে, তাই পদ্মারূপাও হেসে হেসে কথা বলতে থাকে। ব্যাস, এতেই মহাদয় জাভিয়ান ভেরোস রাগে ফায়ার। জাভিয়ান চোখ মেলে তাকায় আর মনে মনে বলছে, আমার এত রাগ লাগছে কেন? মেয়েটা ছেলেটার সাথে কথা বলছে দেখে আমার এত রাগ লাগছে কেন? কেন এমন হচ্ছে আমার? আর হাঁটতেই বা এত দ্রুত গতিতে চলছিল কেন? অনুষ্ঠান শেষে আমরিন পদ্মারূপাকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখান থেকে বাড়িতে যেতেই একটু লেট হয়ে যায়। পদ্মারূপা বাড়িতে ঢুকতেই তার মামি এসে সামনে দাঁড়ায়। পদ্মারূপাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। পদ্মারূপা কেমন এক অস্বস্তিতে পড়ে যায়। এবার তার মামি বলে ওঠে, আচ্ছা তাহলে শাড়ি পরে গিয়ে রং ঢং করে এসেছিস তাই না? তাই আসতে দেরি হয়েছে তাই না? তো কোন নাগরের সাথে ছিলি এতক্ষণ? পদ্মারূপার এখন ঘৃণা হচ্ছে তার মামির প্রতি। এত নিচু মন মানসিকতা কি করে একটা মানুষের হতে পারে? পদ্মারূপাকে কথা বলতে না দেখে আবারও ঝাঝালো গলায় বলে, কিরে মুখপুরি, কথা বলছিস না কেন? কোথায় আর কার সাথে ছিলি এতক্ষণ? দেরি হলো কেন আসতে? পদ্মারূপা এবার বলে, মামি আমাদের কলেজে নবীন বরণ অনুষ্ঠান হয়েছিল, সবাই শাড়ি পরে গিয়েছিল, তাই আমিও শাড়ি পরে গিয়েছি আর হেঁটে আসতে হয়, তাই দেরি হয়ে গেছে। পদ্মারূপার মামি আর কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, শাড়িটা খুলে আমার কাছে এনে দে এখনই। পদ্মারূপা মাথা নিচু করে রুমে চলে যায়, শাড়িটা চেঞ্জ করে মামির হাতে এনে দেয়। পদ্মারূপা কিছু বুঝে ওঠার আগেই সাথে সাথে লাইটার দিয়ে শাড়িটার মাঝে আগুন ধরিয়ে দেয়।
পদ্মারূপা যখন বুঝল আসলে কি করেছে তার মামি ততক্ষণে সম্পূর্ণ শাড়িটায় আগুন ধরে গেছে। পদ্মারূপা এক দৃষ্টিতে সেই শাড়িটার দিকে তাকিয়ে থাকে। তা দেখে মামি বলে উঠে, এই যে মহারানী অনেক কাজ পড়ে আছে তা গিয়ে করুন, এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। পদ্মারূপা যেন পাথর বনে গেছে, আজকের মতো কষ্ট সে আর কখনো পায়নি। এর চেয়ে যদি ওকে কয়েকটা মাইর দিত সে সহ্য করে নিত, কিন্তু এটা তার মায়ের স্মৃতি ছিল, খুব যত্ন সহকারে রেখেছিল শাড়িটাকে, আর সেই শাড়িটা তার চোখের সামনেই পুড়ে ছাই হয়ে গেল। রাতে জাভিয়ান তার রুমে শুয়ে আছে, তখন একটা মেয়ে প্রবেশ করে। জাভিয়ান সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয় আর চোখ বন্ধ করে নেয়। তখনই তার চোখের সামনে ভেসে ওঠে পদ্মারূপার ছবিটুকু। ফট করে চোখ খুলে তাকায় আর কি মনে করে মেয়েটাকে উদ্দেশ্য করে বলে চলে যেতে। মেয়েটা অবাক হলেও কিছু বলে না, চুপচাপ বাহিরে বেরিয়ে আসে। জাভিয়ান চাইলেও সে পদ্মারূপাকে ভুলতে পারছে না, তার সবখানেই যেন পদ্মারূপা নিজেকে মিশিয়ে দিয়েছে, সবখানেই শুধু পদ্মারূপাকেই দেখতে পায়। জাভিয়ানের মন মস্তিষ্কে সবখানেই অদ্ভুতভাবে শুধু পদ্মারূপাই জড়িয়ে যাচ্ছে। জাভিয়ান এইবার মাথা চেপে ধরে আর বলে, কে এই মেয়ে? কেন এতটা অস্থির হচ্ছি মেয়েটার জন্য? মেয়েটা আমাকে এই এক মুহূর্তের দেখায় পাগল করে ছাড়ল। এই বলে জোরে জোরে শ্বাস নিতে থাকে, তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে ঠোঁটের কোণায় বাঁকা হাসি ফুটিয়ে বলে, তুমি যেই হও তোমাকে আমার চাই, এই চাই এবং সারা জীবনের জন্য চাই। তুমি শুধু আমার, শুধুই আমার ম্যারিগোল্ড। আর এদিকে মেয়েটা যখন বেরিয়ে আসে, রোহান ড্রয়িং রুমে বসেই ছিল। মেয়েটাকে ফিরে আসতে দেখে রোহান বেশ অবাক হয়, অবাক হয়েই জিজ্ঞাসা করে, কি হলো, আপনি তো স্যারের রুমে থাকার কথা, তাহলে আপনি এখানে এসেছেন কেন? মেয়েটা বলে, আপনার স্যারেই আমাকে বলেছে বেরিয়ে আসতে। এই কথা শুনে রোহান আরও অবাক হয়ে যায়। মেয়েটা আর দাঁড়ায় না, চলে যায়। রোহান এবার ভাবে, কি হয়েছে স্যারের? স্যার তো কোনোদিন এমন ভাবে কোনো মেয়েকে বেরিয়ে যেতে বলেনি, এটা তো তার প্রতিদিনকার নেশা, তাহলে আজ কি হলো? আর আজ কলেজেও কেমন হঠাৎ অদ্ভুত আচরণ করলো, ব্যাপার কি? কি হয়েছে স্যারের? এসবেই আকাশ কুসুম ভাবছিল রোহান। পদ্মারূপা বিছানায় শুয়ে আছে, চোখ দুটি জ্বলছে, ফুলেও রয়েছে, কারণ আজ পদ্মারূপা রুমে এসে প্রচুর কান্না করেছে। তার চোখে বারবার শুধু তার মায়ের শাড়িটা পুরানোর দৃশ্যটা ভেসে উঠছে। পারল না সে মায়ের স্মৃতিটুকু ধরে রাখতে। মানুষ এতটা জঘন্য আর পাষাণ হতে পারে তা তার মামিকে না দেখলে পদ্মারূপা বুঝতে বা জানতেও পারত না। পদ্মারূপা এই মুহূর্তে এসে চাইছে তার একটা ব্যক্তিগত মানুষ থাকুক, যে নাকি পদ্মারূপাকে এই নরক থেকে নিয়ে একটা সুন্দর জীবন দিবে, তার জীবনটা ভালোবাসায় ভরিয়ে দেবে, তাকে পাগলের মতো ভালোবাসবে। আসুক এমন একটা মানুষ তার জীবনে। পরক্ষণেই নিজের ভাবনায় তাচ্ছিল্য হাসে আর বলে, আমার মতো এতিম মেয়েকে কে ভালোবাসবে, আর কেই বা আমাকে তার জীবনের সাথে জোড়াবে। এসব ভেবে এক দীর্ঘশ্বাস ফেলে। পরদিন জাভিয়ান আজ অনেক ভোরে উঠে যায়, উঠবে আর কি, সে তো ঘুমাতেই পারেনি। তার ম্যারিগোল্ড এর ভাবনায় বিভোর ছিল, এক মুহূর্তের জন্যও চোখের পাতা এক করতে পারেনি, শুধু ছটফট করে কাটিয়েছে রাতটা। বারবার মন চাইছে তার ম্যারিগোল্ডকে দেখতে, সে ভেবে পায় না এই প্রথম দেখায় মেয়েটা কিভাবে এতটা আসক্ত করে ফেলেছে। নিশ্চিত এই মেয়ের মাঝে নেশা আছে, না হলে এই মেয়েটা নেশার মতো টানছে কেন তাকে, তাও আবার ভয়ঙ্কর নেশা। জাভিয়ান উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে রান্নাঘরে যায় এবং নিজের হাতে কফি বানায়। রান্নাঘরের শব্দ শুনে রোহানের ঘুম ভেঙে যায়, সে কাল রাতে ড্রয়িং রুমের সোফার মধ্যেই ঘুমিয়ে গেছিল। রোহান চোখ খুলে তাকায়, রান্নাঘরের সামনে গিয়ে দাঁড়াতেই রোহান ভূত দেখার মতো চমকে যায়। জাভিয়ানকে এখানে সে মোটেও আশা করেনি, কারণ জাভিয়ান তো এত সকালে উঠে না, আবার নিজের হাতে কফি বানাচ্ছে, এটা তো অসম্ভব ব্যাপার। রোহান জাভিয়ানকে ভূত ভেবে বলে, এই ভূত ভাই, তুমি আমার স্যারের রূপ ধরে এখানে এসেছো কেন? কি চাও বলো তো? আমার স্যার কোথায়? স্যারকে কোথায় রেখেছো বলো আমাকে? জাভিয়ান রোহানের এমন কথা শুনে জাভিয়ান ভ্রু কুঁচকে তাকায়, পরক্ষণেই এক রাম ধমক দিয়ে উঠে জাভিয়ান। জাভিয়ানের ধমক শুনে রোহান 3 লাফ দিয়ে পিছিয়ে যায় আর মনে মনে বলে, এত দেখছি সত্যি সত্যি আমার খাটাস স্যার, কিন্তু স্যার এত সকালে আর এখানে কফি বানাচ্ছে কেন, তাও আবার নিজের হাতে? কাল থেকে স্যার কেমন কেমন লাগছে, স্যারকে আবার ভূতে ধরল নাকি? রোহান আর কিছু বলতে যাবে তখনই জাভিয়ান বলে, আর একটা কথা বললে এখানেই তোকে শুট করব বিয়াদব। জাভিয়ানের কথায় রোহান চুপ মেরে যায় আর কোনো কথা বলে না। জাভিয়ান কফি নিয়ে উপরে চলে যায়। জাভিয়ান ভালো করেই বুঝতে পারছে রোহানের এমন ব্যবহারের কারণ জাভিয়ান কাল থেকে যা করছে তাতে যে কেউ অবাক হওয়ারই কথা। জাভিয়ান মুচকি হাসে আর বলে, ম্যারিগোল্ড, একদিনেই তুমি আমাকে পাগল করে ছাড়লে, তোমাকে যে আমার প্রয়োজন ম্যারিগোল্ড, ভীষণভাবে প্রয়োজন। বিকজ ইউ আর মাই ইনটক্সিকেটিং লাভ, মাই ম্যারিগোল্ড।
কলেজের সামনে প্রায় 1 ঘন্টা যাবৎ গাড়িতে বসে জাভিয়ান অপেক্ষা করছে পদ্মারূপার জন্য। একাই এসেছে, তবে সে গাড়ি থেকে নামেনি, গাড়িতেই বসে আছে, বারবার ঘড়িতে টাইম দেখছে আর রাস্তার দিকে তাকাচ্ছে যে জাভিয়ান ভেরোস 1 মিনিটেও কারো জন্য অপেক্ষা করেনি, আর সেই জায়গায় একটা মেয়ের জন্য 1 ঘন্টা যাবৎ অপেক্ষা করছে। ভাবা যায়। জাভিয়ান নিজের উপরেই হাসে। হঠাৎ জাভিয়ানের চোখ আটকে যায়, আসছে তার ম্যারিগোল্ড। জাভিয়ান নেশাগ্রস্তের ন্যায় তাকিয়ে থাকে পদ্মারূপার দিকে, কিন্তু পদ্মারূপা একটু কাছে আসতেই তার বুকটা ধক করে উঠে, কেমন চিনচিনে ব্যথা শুরু হয়। জাভিয়ান পদ্মারূপার ফোলা ফোলা চোখ দেখে এবং মলিন চেহারাটা দেখে বুঝতে পারে তার ম্যারিগোল্ড এর কিছু একটা হয়েছে, কান্না করেছে তার ম্যারিগোল্ড। কিন্তু কেন? তার জীবনে কিসের এত কষ্ট? কেন কেঁদেছে তার ম্যারিগোল্ড? জাভিয়ান পদ্মারূপার একটা ছবি তুলে নেয় এবং সাথে সাথে রোহানের আইডিতে সেন্ড করে দেয়। আর বলে পদ্মারূপার সব ডিটেইল বের করতে। জাভিয়ান বিড়বিড় করে বলে, তোমাকে যে বা যারা কষ্ট দিবে ম্যারিগোল্ড, তাদেরকে আমি শান্তিতে থাকতে দেব না, তাদের কঠিন শাস্তি ভোগ করতে হবে। আর যার জন্য তোমার চোখে পানি জড়েছে তাকে তো আমি ছাড়ব না। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রোহান পদ্মারূপার ছবিটা আর জাভিয়ানের মেসেজ দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে ফোনের দিকে। জাভিয়ান মেয়েদের সাথে বেড শেয়ার করলেও যা শুধু রাতের বেলায় সীমাবদ্ধ থাকত, তবে সকাল হতেই সেই মেয়ের ছায়াটুকুও দেখতে চাইত না। বা কোনো মেয়ের ডিটেইল কোনো সময় জানতে চায়নি। তাহলে হঠাৎ এই মেয়ের ডিটেইল সম্পর্কে জানতে চাইল কেন তার স্যার? কোনো কিছুই বোধগম্য হচ্ছে না তার। কিন্তু স্যার যেহেতু বলেছে তার তো সেই কাজ করতেই হবে, নয়তো যে তার গর্দান যাবে। তাই আর এত কিছু না ভেবে তার কাজে লেগে পড়ে। দুপুরে পদ্মারূপা আর আমরিন ক্যান্টিনে গিয়ে বসতেই একটা ছেলে এসে 2টা পার্সেল করা প্যাকেট এগিয়ে দেয় পদ্মারূপার দিকে। পদ্মারূপা অবাক হয়ে প্যাকেট 2টা হাতে নেয়। ছেলেটা বলে, আপু, এগুলো আপনার এক শুভাকাঙ্ক্ষী পাঠিয়েছে, বলেছে আপনাকে এনে দিতে। পদ্মারূপা আর আমরিন ভ্রু কুঁচকে তাকায় ছেলেটার দিকে। আমরিন বলে, শুভাকাঙ্ক্ষী আবার কে? সে ছেলে না মেয়ে? আর নাম কি তার? ছেলেটা আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। পদ্মারূপা একটা প্যাকেট খুলে অবাক হয়ে যায়, দেখতে পায় একটা বিরিয়ানির প্যাকেট। আরেকটাতে চকলেট আর কিছু খাওয়ার জিনিস। পদ্মারূপা অবাক হয়ে যায়, সাথে আমরিনেও। পদ্মারূপার কাছে বিরিয়ানি খুব পছন্দের, কিন্তু মা বা মারা যাওয়ার পর থেকে বিরিয়ানি খাবে দূর, ঠিকমতো খেতেই তো পায় না। কিন্তু এসব দেখে পদ্মারূপা বেশ চিন্তায় পড়ে যায়, তাকে এসব কে দেবে? আর তার শুভাকাঙ্ক্ষী বা কে, যে তাকে এসব দেবে? পদ্মারূপার ভাবনার মাঝেই আমরিন প্যাকেটের ভিতর থেকে একটা চিরকুট বের করে আর পদ্মারূপাকে দিয়ে বলে পড়ার জন্য। পদ্মারূপা চিরকুটটা খুলে পড়তে শুরু করে। আমি কে বাকি হই তোমার এসব না ভেবে যেগুলো পাঠিয়েছি চুপচাপ খেয়ে ক্লাসে যাও। আর হে, কোনো ছেলের সাথে যেন কথা বলতে না দেখি তোমায়। আর আমি সময় হলেই তোমার সামনে আসব। এত প্রেশার নিও না ম্যারিগোল্ড। চিরকুটটা পড়ে দুইজন আরো অবাক হয়ে যায়। আমরিন বলে, ম্যারিগোল্ড, জাস্ট ওয়াও নামটা। আমার মনে হচ্ছে যে এগুলো দিয়েছে সে তোর প্রেমে পুরাই মজনু হয়ে গেছে পদ্মারূপা। ইস, আমার ভাবতেই আনন্দ লাগছে, তোকে ভালোবাসার জন্য কেউ এসে গেছে ইয়াহু। জাভিয়ান তখন পদ্মারূপাকে দেখে নিজ অফিসে চলে যায়, আর কিছুক্ষণ পরেই রোহান এসে পদ্মারূপার ব্যাপারে সব জানায়। জাভিয়ান শুধু বিড়বিড় করে বলেছিল, আমার পদ্ম, আমার পদ্মরানী জলে ফোটা পদ্মের মতোই স্বচ্ছ এবং নিষ্পাপ। আর আমার নিষ্পাপ ফুলটাকে যারা কষ্ট দিয়েছে তাদের আমি ছাড়ব না। এই বলে ভিলেনি হাসি দেয়। ক্লাস শেষে পদ্মারূপা আমরিনের থেকে বিদায় নিয়ে হাঁটা ধরে। হাঁটতে হাঁটতে দুপুরের বিষয়টা নিয়ে চিন্তা করছিল, কে হতে পারে? আমরিন যা বলল তা কি সত্যি? সত্যিই তাকে ভালোবাসার মতো কেউ এলো? তাকে কি সত্যিই কেউ অসম্ভব রকমের ভালোবাসবে? নাকি এসব নিকুচি স্বপ্ন? এসব ভাবতে ভাবতেই হাঁটছিল, কিন্তু হঠাৎ কেউ পদ্মারূপাকে হেঁচকা টেনে নিজের সাথে মিশিয়ে নেয়। কিন্তু তাল সামলাতে না পেরে পড়ে যায়। তখনই একটা বাইক দ্রুত গতিতে তার পাশ কাটিয়ে চলে যায়। জাভিয়ানের বুকটা এখনো ধক ধক করছে, সে যদি একটু দেরি করে আসতো তাহলে যে কি হতো ভাবতেই জাভিয়ানের দম আটকে আসছে। জাভিয়ান ধমকে কিছু বলতে যাবে, কিন্তু পদ্মারূপা জাভিয়ানের বুকের কাছের শার্ট আঁকড়ে ধরে ভয়ে চোখ খিচে বন্ধ করে আছে। জাভিয়ানের এবার রাগ সরে গিয়ে সেখানে এক রাস মুগ্ধতা কাজ করছে। মুগ্ধ হয়ে তাকিয়ে আছে পদ্মারূপার ভীতু মুখ পানে। ভয় পেলেও একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে, তা তার ম্যারিগোল্ডকে না দেখলে বুঝতে পারত না। পদ্মারূপা ভয়ে ভয়ে পিটপিট করে চোখ খুলে তাকায়। ঠিক এই দৃশ্যটা জাভিয়ানের হৃদয়ে এসে লাগে। ইস, কত সুন্দর করে তাকায় তার ম্যারিগোল্ড। মন যাচ্ছে এই মুহূর্তে তার বুকের সাথে পিষে ফেলতে।
কিন্তু এখন সে এমন কিছু করবে না যাতে তার পদ্মরানী কষ্ট পায়। পদ্মারূপা তাকাতেই চোখাচোখি হয় দুজনের। পদ্মারূপার চোখ আটকে যায় ওই বাদামি গোলাটে চোখগুলায়। কেমন যেন এক নেশা জড়িয়ে আছে ওই চোখে। পদ্মারূপা চেয়ে থাকে সেই চোখের দিকে। দুজনের দৃষ্টির মিলন ঘটছে এই মুহূর্তে। যেন দুজন মিলে শুভ দৃষ্টি করছে। পদ্মারূপা মনে মনে ভাবে, উনাকে আমার এত চেনা চেনা লাগছে কেন? হঠাৎ মনে পড়ে উনি তো জাভিয়ান ভেরোস। তাদের কলেজে এসেছিল। পদ্মারূপার টনক নড়তেই সে নিজেকে জাভিয়ানের থেকে সরিয়ে নেয় এবং নিজের কাজের জন্য লজ্জায় চোখ নামিয়ে নেয়। কিন্তু হঠাৎ তার চোখ যায় জাভিয়ানের হাতের দিকে। জাভিয়ানের হাত থেকে রক্ত পড়ছে। পদ্মারূপার কি হলো জানে না, সে দ্রুত হাতটা চেপে ধরে আর বলে, ইস, কতখানি কেটে গেছে, রক্ত পড়ছে তো। জাভিয়ান পদ্মারূপার কথা শুনে মৃদু হাসে। আর বলে, তেমন কিছু না, ওই সময় পোড়ায় কিছুটা লেগে কেটে গেছে, কিছু হবে না। পদ্মারূপা কোনো কথা না বলে ব্যাগ থেকে তার একটা রুমাল বের করে হাতটা বেঁধে দেয় আর বলে, বাসায় গিয়ে হাতটা ওয়াশ করে ব্যান্ডেজ করে নেবেন। আর ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। জাভিয়ান হেসে বলে, ধন্যবাদ দিতে হবে না, আমি তো আমার প্রাণটাকে বাঁচিয়েছি। প্রথম কথাটা জোরে বললেও পরবর্তী কথাটা বিড়বিড় করে বলে বিধায় পদ্ম শুনতে পায় না। পদ্ম হাঁটা ধরে তখন জাভিয়ান বলে, যদি কিছু না মনে করো তোমার নামটা জানতে পারি? পদ্মারূপা হেসে বলে, আমার নাম পদ্মারূপা। জাভিয়ান, খুব সুন্দর নাম, তবে আমি তোমাকে পদ্ম বলেই ডাকব। আর চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। পদ্মারূপা তড়িগড়ি করে বলে, না না, আমি যেতে পারবো। কিন্তু জাভিয়ান এটা সেটা বলে পদ্মারূপাকে রাজি করাই। রাতে জাভিয়ান আজ সুলতান ভিলায় এসেছে তার দাদির সাথে, অন্যদিনের তুলনায় আজ একটু বেশি সময় কাটিয়েছে, যা দেখে জাভিয়ানের দাদি বেশ অবাক হন, তবে কিছু বলেনি। দাদির সাথে সময় কাটিয়ে জাভিয়ান নিজের রুমে গিয়ে বসে রুমালটা নিজের হাতে নিয়ে ঘ্রাণ নেয়। কেমন এক নেশা জড়ানো ঘ্রাণ রুমালটায় লেগে আছে। মাতাল হচ্ছে ক্ষণে ক্ষণে জাভিয়ান সেই নেশায়। রুমালটা কখনো তার বুকের বাম পাশে নিয়ে চেপে ধরছে, আবার কখনো চুমু খাচ্ছে। এই রুমালে যে তার ম্যারিগোল্ড এর স্পর্শ মিশে আছে। তার পদ্মরানীর ঘ্রাণ লেগে আছে রুমালটায়। সে তার ম্যারিগোল্ডকেই যেন ছুঁয়ে দিচ্ছে। জাভিয়ান বারবার বিড়বিড় করে শুধু বলতে থাকে, আমার ম্যারিগোল্ড, আমার পদ্মরানী, আমার প্রাণ। এখন এই মুহূর্তে যদি এই জাভিয়ান ভেরোসকে কেউ দেখতে পেত তাহলে নিশ্চিত পাগল বলে আখ্যায়িত করত। জাভিয়ান রুমালটা বুকে চেপে ধরে শুয়ে গেয়ে উঠে, নেশা নেশা, একই নেশা চোখে। ভুলে থাকতে পারি না তোকে, বেগানা ইচ্ছাগুলো তোকে কাছে চায়। পদ্মারূপা বিছানায় শুয়ে চোখ বন্ধ করে নেয়, আচমক চোখের সামনে ওই দুটি বাদামি ঘোলাটে চোখ ভেসে ওঠে। কেমন মাদকতায় পূর্ণ চোখ দুটি। পদ্মারূপা ফট করে চোখ খুলে তাকায়। তার কেমন অস্থির অস্থির লাগছে। পদ্মারূপা বলে, কি ব্যাপার, উনার চোখ দুটি কেন আমি হঠাৎ কের দেখতে পেলাম, আর আমার এখন এমন অস্থির লাগছে কেন? মন চাচ্ছে ওই দুটি চোখের মালিককে আরেকবার দেখতে। নিজের ভাবনার মাঝেই নিজেকে নিজে ধমক দিয়ে বলে ওঠে, কি ভাবছিস এসব পদ্মারূপা? কোথায় সে আর কোথায় তুই? এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেল। পদ্মারূপা নিজেকে নিজে সামলে নিয়ে শুয়ে পড়ে। পরদিন সকালে জাভিয়ান ঘুমিয়ে আছে। পদ্মারূপা ওয়াশরুম থেকে গোসল সেরে এসে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায় এবং চুল থেকে তোয়ালেটা খুলে চুল মুছতে থাকে আর ঝাড়তে থাকে। আর পদ্মারূপার চুলের পানির ছিটা গিয়ে পড়ছে জাভিয়ানের চোখে মুখে। জাভিয়ান পিটপিট করে চোখ খুলে তাকায়। দেখে পদ্মারূপা নিজের মতো করে চুল নিয়ে ব্যস্ত। জাভিয়ান শুয়া থেকে উঠে এবং ধীরে ধীরে হেঁটে পিছন থেকে পদ্মারূপাকে জড়িয়ে ধরে। আচমকা জড়িয়ে ধরায় পদ্মারূপা চমকে যায়, আয়নায় তাকিয়ে দেখে জাভিয়ান। পদ্মারূপা মুচকি হাসে জাভিয়ানকে দেখে। জাভিয়ান পদ্মারূপার চুলের ঘ্রাণ নিতে নিতে নেশালো কণ্ঠে বলে, ম্যারিগোল্ড, তোমার চুলের ঘ্রাণে মাতাল হয়ে যাচ্ছি আমি। এই বলে আরো গভীরভাবে নিজের সাথে মিশিয়ে নেয় পদ্মারূপাকে। পদ্মারূপা নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে কাঁপা কাঁপা গলায় বলে, কি করছেন? ছাড়ুন প্লিজ। কিন্তু জাভিয়ান ছাড়ে না, উল্টো পদ্মারূপাকে নিজের দিকে ঘুরিয়ে নেয় আর কণ্ঠে মাদকতা মিশিয়ে বলে, ম্যারিগোল্ড, এল নিড ইউ, এল নিড ইউ ম্যারিগোল্ড। এই বলে জাভিয়ান নিজের ঠোঁট এগিয়ে নিয়ে যায় পদ্মারূপার কাঁপা কাঁপা ঠোঁটের দিকে। যেই দুজনের ঠোঁট মিলিত হবে তখনই জাভিয়ানের ফোনটা সশব্দে বেজে ওঠে। জাভিয়ান হঠাৎ ফোনের শব্দে লাফ দিয়ে ওঠে, আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। আশ্চর্য, এখানে তো পদ্মারূপা ছিল, তাহলে সে কোথায়? পরক্ষণেই বুঝতে পারে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল।
কিন্তু এখন ফোন আর ফোন দেওয়া ব্যক্তিটার উপর রাগ লাগছে। স্বপ্নে হলেও তো তার ম্যারিগোল্ডকে একটু ভালোবাসতে পারত, তাকে একটু কাছে পেয়েছিল, কিন্তু এই ফোন দেওয়া লোকটার কারণে হলো না। জাভিয়ানের মন চাইছে ফোনের ভিতর ঢুকে ঠাস ঠাস করে কয়েকটা চড় লাগিয়ে আসতে। জাভিয়ানের ভাবনার মাঝেই আবারও ফোনটা বেজে ওঠে। জাভিয়ান রেগে ফোনটা নিয়ে দেখে রোহান ফোন দিয়েছে। জাভিয়ান ফোনটা রিসিভ করে অপাশ থেকে কথা বলার সুযোগ না দিয়েই বলে উঠে, তুই ফোন দেওয়ার আর সময় পেলি না বিয়াদব? দাঁড়া, আমি আসছি, তোকে আমি গুনে গুনে 30টা থাপ্পড় দিব বিয়াদব, ফোন রাখো। এই বলে নিজেই ফোনটা রেখে দেয়। অন্যদিকে রোহান আবালের মতো ফোন কানে নিয়ে বসে থাকে। রোহান বুঝতে পারছে না কেন তাকে শুধু শুধু এভাবে বকা দিল, আবার থাপ্পড় মারবে বলেছে। কিন্তু সে 200টা কি করল? স্যার তো নিজেই বলেছিল সকালে উঠিয়ে দেওয়ার জন্য, কি কাজ আছে স্যারের, তো আমার 200টা কোথায়? এসবি রোহান ভাবছিল, কিন্তু থাপ্পড়ের কথা মনে পড়তেই লাফিয়ে বসা থেকে উঠে বসে আর বলে, স্যারকে দিয়ে বিশ্বাস নাই, থাপ্পড় দিবে যেহেতু বলেছে তাহলে দিবেই, আমার বাঁচতে হবে স্যারের হাত থেকে। আমি এখনো বিয়ে শাদি করিনি, আমার কত স্বপ্ন, বাচ্চা কাচ্চা পয়দা করে এক ক্রিকেট টিম বানাবো আর টিমের লিডার হব আমি। আর এখনই যদি আমি স্যারের হাতে চড় খেয়ে অক্কা খেয়ে যাই তাহলে তো আমার স্বপ্ন ভেঙে চুরে গুড়িয়ে যাবে। না, এটা হতে দেওয়া যাবে না। পদ্মারূপা রান্না ঘরে নাস্তা বানাচ্ছিল, তখন কলিং বেল বেজে উঠে। পদ্মারূপা কাজ রেখে গিয়ে দরজা খুলতে যায়, কারণ পদ্মারূপা না খুললে আর কেউ খুলে দেবে না। পদ্মারূপা দরজা খুলে সামনে তাকাতেই দেখতে পায় তার মামা দাঁড়িয়ে আছেন। মামাকে দেখে পদ্মারূপা খুশি হয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? রিয়াদুল ইসলাম হেসে বলেন, ওয়া আলাইকুম আসসালাম মামুনি, ভালো আছি। তো আমার মামুনিটা কেমন আছে? পদ্মারূপা বলে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মামা। রিয়াদুল ইসলাম ভিতরে ঢুকেন আর একটা শপিং ব্যাগ এগিয়ে দেয় পদ্মারূপার দিকে আর বলে, নে মামুনি, এইখানে তোর জন্য 2টা ড্রেস এনেছি। দেখতো মা, পছন্দ হয়নি? পদ্মারূপা খুব খুশি হয় আর বলে, দেখতে হবে না মা, তোমার পছন্দ খুব সুন্দর, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি টেবিলে খাবার দিচ্ছি। তিনি হেসে রুমে চলে যায় ফ্রেশ হতে। পদ্মারূপা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছে। আজ তার মামার দেওয়া একটা ড্রেস পরেছে, নীল রঙের গাউনটা ভীষণ সুন্দর, পদ্মারূপাকে ভীষণ সুন্দরী লাগছে। পদ্মারূপা খুশি মনে রেডি হয়ে বের হয় কলেজে যাওয়ার জন্য। আসার সময় রিয়াদুল ইসলাম তার মামিকে লুকিয়ে 1000 টাকা দিয়েছে পদ্মজাকে। যদিও প্রথমে নিতে চায়নি, কিন্তু উনি জোরাজোরি করে দিয়েছেন। আজ একটু সময় থাকতেই কলেজে এসেছে। আর জাভিয়ান তার গাড়ির ভিতর বসে পদ্মারূপা আসার অপেক্ষা করছে। পদ্মারূপাকে দেখেই জাভিয়ান নিজের হাতটা বুকের কাছে রাখে আর বলে, সেই মেয়ে তো দেখছি আমায় মেরাই ক্ষান্ত হবে দেখছি। পদ্মারূপা হেঁটে কলেজের গেইটের ভিতর ঢুকে যায়। জাভিয়ান গাড়ি থেকে নামে, চোখে কালো চশমা, কালো মাস্ক, দেখলে কেউ চিনতে পারবে না। জাভিয়ান এমন এক জায়গায় গিয়ে দাঁড়ায় যেখান থেকে সম্পূর্ণ কলেজ ক্যাম্পাস দেখা যাচ্ছে। এখনো আমরিন আসেনি, তাই পদ্মারূপা গিয়ে বকুল গাছটার নিচে দাঁড়ায়। হালকা বাতাসে পদ্মারূপার কপালের ছোট ছোট চুলগুলো উড়ছে। দুই দিকের ওড়নাটাও বাতাসের সাথে তাল মিলিয়ে দুলছে। বাতাসের ছটায় বকুল ফুলের গাছ থেকে কিছু ফুল ঝরে পড়ছে, যেন পদ্মারূপাকে তারা তাদের ভাষায় বরণ করে নিচ্ছে। আর এই সব কিছু জাভিয়ান মুগ্ধ হয়ে পর্যবেক্ষণ করছে। সাথে সাথে ফোনটা বের করে পদ্মারূপার কয়েকটা ছবি ক্যামেরায় বন্দি করে নেয়। আর মুচকি হেসে বলে, হায় আমার নীলাঞ্জনা, পাগল পাগল হয়ে গেলাম। পদ্মারূপা বসে অনেকগুলো ফুল কুড়িয়ে নেয়, ফুলগুলোর ঘ্রাণ নেয়। কিন্তু কিছু একটা মনে করে মুখটা মলিন করে ফেলে। তা দেখে জাভিয়ান অস্থির হয়ে যায়, কি হলো তার ম্যারিগোল্ড এর, হঠাৎ মন খারাপ হয়ে গেল কেন? কিন্তু পদ্মারূপার হাতের ফুলগুলোর দিকে তাকিয়ে বুঝতে পারে পদ্মারূপার মন খারাপের কারণ। জাভিয়ান আশেপাশে তাকায় কিছু পায় কিনা, কিন্তু তার থেকে কিছুটা দূরে দেখতে পায় একটা ছোট মেয়ে বেলি ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে। জাভিয়ান এগিয়ে যায় মেয়েটার দিকে। মেয়েটার হাতে 500 টাকার একটা নোট ধরিয়ে দিয়ে বলে, তোমার নাম কি? মেয়েটা বলে, প্রিয়া। জাভিয়ান এবার প্রিয়াকে বলে, তোমার এই ফুলগুলো ওই যে একটা মেয়ে বসে আছে, ওকে গিয়ে দিয়ে আসো। আর এই 500 টাকা রাখো, কিছু কিনে বাড়ি নিয়ে যেও। মেয়েটা খুশি হয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আর জাভিয়ান বুকে হাত গুজে সেদিকে তাকিয়ে থাকে। পদ্মারূপা ভাবছিল ফুলগুলো গেঁথে মাথায় দেওয়ার জন্য, কিন্তু গাঁথবে কিভাবে, তার কাছে তো এখন সুই সুতা নেই, তাই মন খারাপ করে বসেছিল। প্রিয়ার ডাকে পদ্মারূপা তার দিকে তাকায় আর বলে, কিছু বলবে? মেয়েটি হাসি মুখে 5টা মালা এগিয়ে দেয় আর বলে, আপু মালাগুলো তোমার জন্য নাও। পদ্মারূপা অবাক হয়ে বলে,
আমার জন্য? প্রিয়া হেসে বলে, তোমার জন্য একটা ভাইয়া আমায় পাঠিয়েছে তোমাকে দেওয়ার জন্য। পদ্মারূপা মেয়েটাকে জিজ্ঞাস করে, কোন ভাইয়া? আর সে কোথায়? মেয়েটা হাতের ইশারায় দেখাতে যাবে কিন্তু সেখানে জাভিয়ান নেই। মেয়েটা বলে এখানেই তো ছিল, গেল কোথায়? এরপর মালাগুলো পদ্মারূপার কাছে দিয়ে সেখান থেকে চলে যায়। পদ্মারূপা মালাগুলো হাতে নিয়ে আশেপাশে তাকিয়ে খুঁজে কিন্তু কাউকেই সন্দেহ মতো চোখে পড়ে না। সেখান থেকে চলে যেতে চাইবে তখনই তার পায়ের কাছে একটা ধলা পাকানো কাগজ এসে পড়ে। পদ্মারূপা চমকে তাকায় নিচের দিকে, কাগজটা হাতে নেয় আর খুলে দেখতে পায় সেখানে লেখা, যদি ভালোবেসে কাছে ডাকো আমাকে এই জীবন দিয়ে দিব তোমাকে। তার এর নিচে লেখা, আই নিড ইউর ম্যারিগোল্ড। পদ্মারূপা এটা পড়ে এগিয়ে গেইটের কাছে আসে এবং আশেপাশে দেখতে থাকে। কিন্তু তেমন সন্দেহজনক কাউকে তার চোখে পড়ে না। যেই যেতে যাবে তখনই আমরিন এসে পদ্মারূপার সামনে এসে দাঁড়ায় আর গালে হাত দিয়ে বলে উঠে, কে তুমি সুন্দরী কন্যাগো? রূপ দেখিয়া মরি। পদ্মারূপা আমরিনকে ধাক্কা দিয়ে বলে, এসব কি আমরিন? কি আবার আমি তোর রূপের প্রশংসা করছিলাম। পদ্মারূপা বলে, হয়েছে, এবার তোর আর প্রশংসা করতে হবে না। শুন, কিছু কথা বলার ছিল তোকে। আমরিন এবার সিরিয়াস হয়ে বলে, বল, তোর কথা শোনার জন্য আমি সবসময়ই প্রস্তুত থাকি। তারপর পদ্মারূপার সাথে ঘটে যাওয়া সবকিছু খুলে বলে। আর সব শুনে আমরিনের ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে। আমরিনকে হাসতে দেখে পদ্মারূপা বলে, কিরে, আমি এদিকে টেনশনে শেষ হয়ে যাচ্ছি আর তুই এমন হাসছিস কেন? আমরিন ঠোঁটের কোণায় হাসি বজায় রেখেই বলে উঠে, শুন, আমার মনে হচ্ছে সে তোকে ভালোবাসে, আর সেই ভালোবাসা না, একদম ভয়ঙ্কর ভালোবেসে ফেলেছে তোকে। কথা বলতে বলতে দুইজন ক্লাসে চলে যায়। জাভিয়ান নিজের অফিস কক্ষে বসে আছে, এই মাত্র মিটিং সেরে নিজের রুমে এসে বসেছে। প্রায় 2 ঘন্টা 11 মিনিট 3 সেকেন্ড হলো তার ম্যারিগোল্ডকে দেখে না। এখন তার ম্যারিগোল্ডকে না দেখলে মনে হয় দম বন্ধ হয়েই মরে যাবে। মিটিংয়ে থাকায় ফোনটা বন্ধ করে রেখেছিল। তাড়াতাড়ি করে ফোনটা খোলে এবং ফোনের স্ক্রিনে ভেসে ওঠে তার ম্যারিগোল্ড, তার নীলাঞ্জনার ছবি। জাভিয়ান এক দৃষ্টিতে ফোনের স্ক্রিনে থাকা পদ্মারূপার ছবির দিকে তাকিয়ে থাকে, পরক্ষণেই ছবির উপর তার ঠোঁট ছোঁয়ায়। আর বলে, খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নিয়ে আসবো আমার হৃদয়ের রানী, আর দূরে থাকতে দেব না তোমায়। ক্লাস শেষে পদ্মারূপা চলে যায় আর আমরিন একটা রেস্টুরেন্টে যায়, কারণ একজনের সাথে দেখা করতে হবে তাকে, যা পদ্মারূপার অজানা। আমরিনেও জানে না কেন তাকে ডেকেছে, সে অনেকটা কৌতূহল এবং এক্সাইটেড লাগছে তার। আমরিন ভাবছে কাল রাতের কথা। ফ্ল্যাশব্যাক। আমরিন যখন রুমে বসে পড়ছিল তখন তার ফোনে অচেনা নাম্বার থেকে ফোন আসে। আমরিন ফোন রিসিভ করে, কানে ধরে। হ্যালো, কে বলছেন? অপাশ থেকে ভেসে আসে এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। আমি জাভিয়ান ভেরোস বলছি। তুমি কি আমরিন? আমরিন নামটা শুনে খুশি হবে না অবাক হবে কিছুই বুঝতে পারছে না। আমরিন বলে, জি আমি আমরিন। জাভিয়ান একটা রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে বলে, তোমার সাথে আমার জরুরি কথা আছে, আগামীকাল এই ঠিকানায় এসো। এই বলে আমরিনকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেয়। আর আমরিন তবদা খেয়ে বসে থাকে, এটা কি হলো, তাকে কথা বলার কোনো সুযোগেই দিল না। পরক্ষণেই ভাবে কিন্তু তাকে কি করে চিনল? আর তার সাথেই বা কি কথা থাকতে পারে, কিছুই বুঝতে পারছে না। কিন্তু যেহেতু যেতে বলেছে তাকে তো যেতেই হবে। যতই হোক ক্রাশ বলে কথা, যার জন্য শত শত মেয়ে পাগল, যার সাথে কথা বলার জন্য মেয়েরা পাগল। আর সে নিজে তার সাথে কথা বলতে চাইছে, আমরিন কি আর না গিয়ে পারে? আমরিন একটা টেবিলের কাছে বসে আছে। প্রায় 10 মিনিট পরেই জাভিয়ান আসে, মুখে কালো মাস্ক, চোখে কালো চশমা, চিনার কোনো উপায় নেই। আমরিন জাভিয়ানকে প্রথম চিনতে না পারলেও যখন দেখল তার কাছে এসেছে তখনই চিনতে পারল। জাভিয়ানকে দেখে আমরিন দাঁড়িয়ে যায়, তা দেখে জাভিয়ান বলে, বসো, আর কি খাবে বলো? আমরিন বলে উঠে, কিছু খাবো না স্যার। আমাকে কেন ডেকেছেন স্যার? জাভিয়ান কিছু অর্ডার দেয়। তারপর বসে আমরিনেও বসে। তারপর আমরিনকে লক্ষ্য করে বলে, আমি সোজা সাপটা কথা বলতে পছন্দ করি। আমি তোমার ফ্রেন্ড পদ্মারূপাকে ভালোবাসি। আমরিন সেটা শুনে চরমভাবে অবাক হয়ে যায় আর বলে, আপনি পদ্মারূপাকে কিভাবে চিনেন? জাভিয়ান বলে, সেদিন তোমাদের কলেজে গিয়েছিলাম, তখনই আমার চোখ আটকে গিয়েছিল এক দীঘল কেশী, লাল পাড়ের সাদা শাড়ি পরিহিতা এক রমণীর পানে। সেদিন আমার দৃষ্টি স্থির হয়ে গেছিল, থমকে গিয়েছিল আমার হৃদস্পন্দন, হারিয়েছিলাম কথা বলার ভাষা। যে নারীকে আমি সারা জীবন ভোগের সামগ্রিক মনে করে এসেছিলাম, ঘৃণা করে এসেছিলাম।
সেদিন তাকে দেখে আমার সবকিছু ভেঙে গিয়েছিল, আমি তার মায়ায় পড়েছি। যে মায়া মৃত্যুর আগ পর্যন্ত কাটবে না। আটকে গেছি তার মাঝে। তাকে ছাড়া এখন আমি এক মুহূর্ত ভাবতে পারি না নিজেকে। কেমন পাগল পাগল লাগে। ওকে না ফেলে আমি হয়তো বেঁচে থাকতেও পারবো না। তোমাকে বলার একটা মাত্রই কারণ তুমি ওর সবচেয়ে কাছের, তুমিই আমাকে সাহায্য করতে পারবে আমার পদ্মারূপার কাছে যাওয়ার। এতক্ষণ আমরিন জাভিয়ানের কথাগুলো শুনছিল। আমরিন বুঝতে পারছে জাভিয়ান কতটা ভালোবেসে ফেলেছে পদ্মারূপাকে। দেখাটা কিছু দিনের হলেও ভালোবাসাটা অনেক গভীর। আমরিনের খুব খুশি লাগছে তার ফ্রেন্ডকেও এতটা ভালোবাসে, আবার যেই সেই মানুষ না, একদম শত শত মেয়ের স্বপ্নের রাজকুমার, যাকে পাওয়ার স্বপ্ন প্রতিটা মেয়েই দেখে। সেই মানুষটা তার পদ্মারূপাকে ভালোবাসে, তার হৃদয়ে শুধু এক নারীর বসবাস। আমরিন হেসে বলে, ওহ আচ্ছা, তাহলে আপনিই পদ্মারূপার সেই পাগল প্রেমিক পুরুষ। জাভিয়ান মাথা নাড়ায়। আমরিন মুচকি হেসে বলে, চিন্তা করবেন না দুলাভাই, আমি আপনাকে সব ধরনের সাহায্য করব। জাভিয়ানও প্রতিউত্তরে হাসে, তবে তার হাসি মাস্কের আড়ালেই রয়ে গেল। জাভিয়ান বলে, ধন্যবাদ শালি সাহেবা। তারপর দুজন বিদায় নিয়ে চলে যায়। পদ্মারূপা রান্না ঘরে রান্না করছিল, হঠাৎ ড্রয়িং রুমে কারো হাসির শব্দে রান্না ঘর থেকে ড্রয়িং রুমে আসে। আর যাকে দেখতে পায় পদ্মারূপা ভয়ে 2 পা পিছিয়ে যায়। কারণ রান্না ঘরে পদ্মারূপার মামির বোনের ছেলে নিশান বসে, তারা গল্প করছে আর হাসাহাসি করছে। নিশান একদম বদমাইশ মেয়ে, বাজ পদ্মারূপাকে অনেক বিরক্ত করে। বাজে ভাবে স্পর্শ করতে চায় পদ্মারূপাকে, বাজে ইঙ্গিত দেয় এবং কুরুচিপূর্ণ কথা বলে। পদ্মারূপা এই ব্যাপারে তার মামির কাছে নালিশ দিলে উল্টো তারই বকা খেতে হয়। নিশান পদ্মারূপাকে দেখেই কেমন এক লোভাতুর দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। পদ্মারূপা এই দৃষ্টি দেখে ঘৃণায় চোখ ফিরিয়ে নেয় এবং আবার রান্না ঘরের দিকে চলে যায়। তার খুব টেনশন হচ্ছে, না জানি এখন কি করে তার সাথে এই নিশান। পদ্মারূপা ভাবছে তাড়াতাড়ি কাজ সেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেবে। তাই তাড়াহুড়ো করে কাজ শুরু করে। পদ্মারূপা কাজ করার মাঝেই নিশান রান্না ঘরে যায় এবং পদ্মারূপার গা ঘেঁষে দাঁড়িয়ে বলে, এই বেবি, আমাকে 1 কাপ কফি করে দাও তো। পদ্মারূপা সরে যায় আর বলে, আপনি সোফায় গিয়ে বসুন, আমি কফি বানিয়ে আনছি। নিশান পদ্মারূপার দিকে তাকিয়ে বলে, ওকে বেবি, আর শুনো, তুমি কিন্তু আগের চেয়েও বেশি হট হয়ে গেছো। এই বলে হাসতে হাসতে চলে যায়। পদ্মারূপার ঘৃণায় শরীর রি রি করে ওঠে। পদ্মারূপা না চাওয়া সত্ত্বেও কফি বানাতে শুরু করে, নয়তো তার মামি বকা দিবে, হাতও তুলতে 2 বার ভাববে না। রাতে পদ্মারূপা সব কাজ সেরে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে বিছানার দিকে তাকাতেই ভয় পেয়ে যায়। কারণ বিছানায় নিশান বসে আছে আর তার দিকে তাকিয়ে বিশ্রী হাসি দিচ্ছে। তা দেখে পদ্মারূপা ভয়ে ভয়ে বলে, আপনি এখানে কেন নিশান ভাইয়া? নিশান বিশ্রী হেসে বলে ওঠে, বেবি, তোমার সাথে বেড শেয়ার করতে আসলাম। চলবে?